আসসালামু আলাইকুম। লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিরামপুর আইসিটি স্কুল ও আমি মোহাম্মদ সুমন হোসেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ও সুস্থ আছি। আজ আমি আপনাদের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমাদের আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাস শুরুর পূর্বে জানাই অধ্যায়ের নাম কাজ, শক্তি ও ক্ষমতা। আমরা গত ক্লাসে জেনেছিলাম কাজ ও শক্তি কি। আজ তাহলে ক্ষমতা নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা সংজ্ঞা ক্ষমতা আমরা প্রথমে জানি। আমরা স্বাভাবিকভাবে প্রত্যেকেই ক্ষমতার সঙ্গে পরিচিত, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় ক্ষমতা হচ্ছে কোনো ব্যক্তি বা উৎস দ্বারা একক সময়ে যে কাজ সম্পন্ন হয় তাকেই ক্ষমতা বলে। অর্থাৎ আরেকবার বলতেছি, কোনো ব্যক্তি বা উৎস দ্বারা একক সময়ে যে কাজ সম্পন্ন হয় তাকেই ক্ষমতা বলে। বিজ্ঞানীদের মতে ক্ষমতা মোটর ইঞ্জিনের সঙ্গে সম্পর্কিত। আমরা দেখি, যদি মনে করি দুইজন বন্ধু অনি ও রনি পাঁচতলায় বাস করে, তাহলে পাঁচতলা বিল্ডিংয়ের অর্থাৎ পঞ্চম তলার ছাদে একটি পানির ট্যাঙ্ক রাখা আছে। সেখানে যদি নিচতলা বিল্ডিং থাকে, কোনো রিজার্ভার বা পুকুর থেকে কোনো পানি যদি আমরা পাঁচতলায় উঠাতে যাই, তাহলে আমাদেরকে কোনো যন্ত্র বা পাম্পের সাহায্যে উঠাতে হবে। কারণ আমরা যদি ওই পানির ট্যাঙ্কটি পূর্ণ করতে যাই পানি দ্বারা, তাহলে বালতি দ্বারা যদি পানির ট্যাঙ্কটি পূর্ণ করতে যায় তাহলে অনেক সময় প্রয়োজন। কিন্তু কোনো পাম্প বা যন্ত্রের সাহায্যে আমরা যদি পানির ট্যাঙ্কটি পূর্ণ করতে যাই তাহলে অতি অল্প সময়ের মধ্যে কাজ সম্পাদন করা সম্ভব। আবার যদি মনে করি দুইজন বন্ধু একটি বিল্ডিংয়ের বহুতলা বিল্ডিংয়ে চতুর্থ তলায় বসবাস করে, তাহলে তারা প্রথমে যদি গেটে গিয়ে দাঁড়ায়, তাহলে দেখতে পেল যদি তাহারা লিফটে বন্ধ হয়ে গেছে, তাহলে তারা যদি উভয়ে একই সময়ে চতুর্থ তলায় উঠতে শুরু করে, তাদের উচ্চতা ও ভর সমান হওয়া সত্ত্বেও তাদের কাজের তারতম্য ঘটবে। যদি রনি পাঁচতলা বিল্ডিং অর্থাৎ পঞ্চমতলা বিল্ডিংয়ের চতুর্থ তলায় উঠতে যদি 40 সেকেন্ড সময় লাগে এবং ওয়ানির যদি 80 সেকেন্ড সময় লাগে, তাহলে এখানে ওয়ানির চেয়ে রনির ক্ষমতা বেশি। কারণ একই বিল্ডিংয়ের একই তলায় উঠতে তাদের সময়ের ব্যবধান ছিল 40 সেকেন্ড। তাহলে আমরা বুঝতে পারি, যদি কোনো ব্যক্তি বা উৎস দ্বারা একক সময়ে যে কাজ সম্পন্ন হয় তাকেই ক্ষমতা বলে। আমরা ক্ষমতার একক জানি ওয়াট, কিন্তু আমরা ক্ষমতার সমীকরণ দ্বারা যদি ক্ষমতার একক প্রতিপাদন করি, তাহলে দেখতে পাই ক্ষমতার একক ওয়াট বাদেও আরেকটি আছে। তাহলে আমরা পরবর্তীতে তা প্রতিপাদন করব। এখানে ক্ষমতার একক বললাম ওয়াট, অর্থাৎ আমরা জানি ক্ষমতা সমান কি লিখতে পারি, পি বাই টি, ক্ষমতা পি সমান ডব্লিউ বাই টি, অর্থাৎ ক্ষমতা সমান কাজ বাই সময়। এখানে আমরা জেনেছি যে কাজের একক হচ্ছে জুল,
এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা ক্ষমতার একক পেয়ে যাই জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড বা জুল সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা তাহলে কাজের একককে সময়ের একক দ্বারা ভাগ করলেই ক্ষমতার একক পেয়ে যাব, যা ওয়াট নামে পরিচিত। এর পরবর্তীতে এখানে বলছে ক্ষমতা। আমরা বললাম যে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, অর্থাৎ জেনে নেই ওয়াট কি। ওয়াট 1 সেকেন্ডে 1 জুল কাজ করার পরিমাণকেই 1 ওয়াট বা ওয়াট বলে। অর্থাৎ কি 1 সেকেন্ডে 1 জুল কাজ করার হারকেই বা ক্ষমতাকেই 1 ওয়াট বলে। আমরা যেহেতু জানি ক্ষমতার একক ওয়াট, তাহলে জেনে নিলাম। এর পরবর্তীতে আমরা জানি যে ক্ষমতার একক ওয়াট হচ্ছে অতি অল্প মান, কিন্তু এই অল্প মানের সংখ্যাকেও যদি আমরা এর সে হাজার গুণ একক দিয়ে প্রকাশ করতে যাই, অর্থাৎ হাজার গুণ হচ্ছে 1 কিলোওয়াট। অর্থাৎ আমরা জানি 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। আবার 1 কিলোওয়াটকে 1000 ওয়াটে প্রকাশ করতে গেলে 1000 দ্বারা গুণ করতে হয়। আমরা এর পূর্বে ক্ষমতার একক ওয়াটের পরিবর্তে আরেকটি একক ব্যবহার করেছিলাম, সেটি হচ্ছে অশ্ব ক্ষমতা বা এইচপি বা হর্স পাওয়ার। অর্থাৎ আমরা বর্তমানেও আমরা এটি গাড়ি বা ইঞ্জিনে ব্যবহার করে থাকি। আমরা জানি 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। আমরা জানি 1 অশ্ব ক্ষমতা বা 1 এইচপি বা 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। আমাদের কোনো কোনো সময় অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে 1 অশ্ব ক্ষমতা বলতে কি বোঝায়। এরপরে পরবর্তীতে জানে নেই কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা কি? তাহলে আমরা জানি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র বা ইঞ্জিন 1 ঘন্টা ধরে কাজ করলে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকেই 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট বলে। আমরা বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করে থাকি সেই বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকি ইউনিট পদ্ধতিতে, অর্থাৎ 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট। আমরা যে বিদ্যুৎ বিল ব্যবহারের এককটি হচ্ছে ইউনিট। এরপর পরবর্তীতে আমরা দেখে নেই এখানে হচ্ছে 1 ইউনিট বিদ্যুৎ, অর্থাৎ আমরা জানি 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট বিদ্যুৎ। তাহলে আমরা 1 ইউনিট বিদ্যুতের সংজ্ঞাটাও বলতে পারি ঠিক 1 কিলোওয়াট ঘন্টার সংজ্ঞা যেরকম ঠিক তদ্রূপ ওইটাই, যেটা বলা হলো ওইটাই। এর পরবর্তীতে আছে কর্মদক্ষতা। আমরা জানি কর্মদক্ষতা কি। প্রথমে জেনে নেই কর্মদক্ষতা কি। আমরা এই পৃথিবীতে বহু শক্তিকে রূপান্তরিত করে আমরা ব্যবহার করে থাকি, যেমন পেট্রোলের সঞ্চিত রাসায়নিক শক্তিকে আমরা গতির শক্তিতে রূপান্তরিত করে ইঞ্জিন চালনা করে থাকি। কিন্তু আমরা জানি শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তিকে শুধু এক রূপ থেকে এক বা একাধিক রূপে রূপান্তরিত করা যায়। এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে বুঝতে পারি, যদি কোনো ইঞ্জিনে বা কোনো যন্ত্রে বা কোনো মোটরে যে পরিমাণ শক্তি সরবরাহ করা হয় ঠিক সেই পরিমাণ শক্তি পাওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে কোনো ইঞ্জিনে যে পরিমাণ শক্তি সরবরাহ করা হয় তার চেয়ে কিছুটা কম শক্তি পাওয়া যায়, কারণ সরবরাহকৃত শক্তি ইঞ্জিনে ঘর্ষণের বলের বিরুদ্ধে কাজ করে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই কারণে শক্তির কিছুটা অপচয় ঘটে। আমরা যদি বাসাবাড়ির কোনো বৈদ্যুতিক বাল্ব নষ্ট হয়ে যায় তাহলে আমরা বৈদ্যুতিক দোকানে গিয়ে কোনো বাল্বের ক্ষমতা কেউ আমরা বলে থাকি 40 ওয়াট, 15 ওয়াট,
60 ওয়াট। অর্থাৎ আমরা যদি কোনো বৈদ্যুতিক বাল্বের গায়ে 60 ওয়াটে লেখা দেখি তাহলে 60 ওয়াট দ্বারা আমরা বুঝতে পারি ওই বাল্বটি প্রতি সেকেন্ডে 60 জুল শক্তি, তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত করে। তাহলে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন হয়ে থাকে 60 ওয়াট বলতে কি বোঝায়? তাহলে 60 ওয়াট বলতে বোঝায় কোন বৈদ্যুতিক বাল্বের গায়ে 60 ওয়াট বলতে বোঝায় ওই বাল্বটি প্রতি সেকেন্ডে 60 জুল শক্তি, তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত করে। আমরা তাহলে জেনে নেই কর্মদক্ষতা অর্থাৎ কর্মদক্ষতা। যদি কোনো ইঞ্জিনে অর্থাৎ কোনো ইঞ্জিন থেকে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং ইঞ্জিনে মোট যে শক্তি প্রয়োগ করা হয় তার অনুপাতকেই কর্মদক্ষতা বলে। সাধারণত কর্মদক্ষতাকে শতকরা হিসাবে প্রকাশ করা হয়। কর্মদক্ষতার কোনো একক নেই। সাধারণত কর্মদক্ষতাকে শতকরা হিসাবে প্রকাশ করা যায় বিধায় কর্মদক্ষতার কোনো একক নেই। আমরা জানি কর্মদক্ষতাকে ইটা বা মিউ দ্বারা প্রকাশ করা হয়। এই কর্মদক্ষতার সমীকরণ হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু P/P' গুণন 100%। এখানে জেনে নেই লব্ধ কার্যকর শক্তি অর্থাৎ কর্মদক্ষতার যেটা ছিল P/P', এখানে P হচ্ছে লব্ধ কার্যকর শক্তি। কার্যকর বলতে আমরা বুঝি ইঞ্জিন যে ক্ষমতা নিয়ে যেটুকু শক্তি প্রয়োগ করে কাজ করতেছে সেটাই সেই ইঞ্জিনের কার্যকর শক্তি। আর P' হচ্ছে প্রদত্ত শক্তি অর্থাৎ ইঞ্জিনে যেই শক্তিটুকু প্রয়োগ করা ছিল বা দেওয়া ছিল সেইটাই তার প্রদত্ত শক্তি। এখানে জেনে নেই লব্ধ কার্যকর শক্তি কি। অর্থাৎ লব্ধ কার্যকর শক্তি হচ্ছে ইঞ্জিন থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে লব্ধ কার্যকর শক্তি বলে। এর পরবর্তীতে এখানে 7 নম্বর ক্ষমতার একক ও মাত্রা নির্ণয় করো। আমরা ক্ষমতার সংজ্ঞা ইতিপূর্বে জেনেছি, এখন নির্ণয় করব ক্ষমতার একক ও মাত্রা। আমরা নিয়ম অনুসারে জানি যে সকল রাশির একক এক তা নির্ণয় করা যায় না, কিন্তু এর পূর্বে বললাম যে ক্ষমতার একক ওয়াট সহকারে আরেকটা আছে সেটা হচ্ছে জুল পার সেকেন্ড বা জুল সেকেন্ড ইনভার্স। তাহলে জেনে নেই, তাহলে যেহেতু ক্ষমতার একক দুইটি, একটা হচ্ছে ওয়াট এবং অপরটি হচ্ছে জুল সেকেন্ড ইনভার্স, তাহলে নিশ্চয়ই রাশির সংখ্যা অর্থাৎ একক দেওয়া আছে দুইটি, তাহলে প্রতিপাদন করা যায়। তাহলে জেনে নেই আমরা কিভাবে প্রতিপাদন করতে পারি ক্ষমতার একক ও মাত্রা। আমরা জানি ক্ষমতা সমান লিখতে পারি W/T অর্থাৎ P সমান W/T। এখানে P হচ্ছে ক্ষমতা, W হচ্ছে কাজ এবং T হচ্ছে সময়। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি ক্ষমতা সমান কাজ বাই সময় সমান চিহ্ন বল গুণন সরণ বাই সময়। যেহেতু কাজ সমান বল গুণন সরণ সমান ভর গুণন ত্বরণ গুণন সরণ বাই সময়, যেহেতু আমরা বল সমান লিখলাম ভর গুণন ত্বরণ, তাহলে আমরা জানি নিউটনের গতির, তাহলে আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্রের গাণিতিক প্রুফ F = ma। তাহলে ওইখানে m ছিল ভর, a ছিল ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি বল সমান ভর গুণন ত্বরণ, ভর গুণন ত্বরণ গুণন সরণ ডিভাইডেড বাই সময়। আমরা জানি যে, তাহলে আমরা জানি যার একক দুইটি তাই নির্ণয় করা যায়। আমরা এই জায়গায় লিখলাম ভর গুণন বেগ বাই সময়। আমরা জানি ত্বরণ সমান বেগ বাই সময়, তাহলে ভর গুণন বেগ বাই সময় গুণন সরণ বাই সময়
সমান ভর গুণন সরণ বাই সময়। যেহেতু আমরা বেগ সমান জানি সরণ বাই সময়, সেহেতু আমরা লিখতে পারি ভর গুণন সরণ বাই সময় গুণন সরণ বাই সময় গুণন সময় সমান ভর গুণন সরণ গুণন সরণ সময় গুণন সময়। আমরা জানি মৌলিক রাশির একক ও মাত্রা প্রতিপাদন করা যায় না, তাহলে আমরা জানি মৌলিক রাশি হচ্ছে 7টি। 7টি রাশির মধ্যে এখানে ভর সরণ সময় এই 3টি হচ্ছে মৌলিক রাশি, তাহলে প্রতিপাদন করা যায় না। আমরা তাহলে এখানে ভরের জানি কেজি, কেজিতে কিলোগ্রাম, এসআই বা এমকেএস পদ্ধতিতে স্বর্ণের একক মিটার, স্বর্ণের একক মিটার, সময় সেকেন্ড গুণন সময় সেকেন্ড গুণন সময় সেকেন্ড। আমরা জানি গুণের পাওয়ার যোগ হয় এবং ভাগের পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে কেজি মিটার স্কয়ার, কোনো সংখ্যার পূর্বে কোনো পাওয়ার যদি না থাকে তাহলে আমরা জানি সেই সংখ্যার কি পাওয়ার আছে ধনাত্মক পাওয়ার। তাহলে এখানে 1 + 1 মিটার স্কয়ার ভাগ সেকেন্ড ইনভার্স 3, কারণ সেকেন্ড 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 3টা সময়ের একক 3। তাহলে এখানে কেজি এমএস এম এস ইন এম এস স্কয়ার গুণন এমএস ইনভার্স, এখানে কেজি এমএস ইনভার্স 2 গুণন এমএস ইনভার্স। আমরা জানি বলের একক হচ্ছে নিউটন, কিন্তু প্রতিপাদনকৃত একক হচ্ছে কেজি এমএস ইনভার্স 2। তাহলে আমরা এই জায়গায় কেজি এমএস ইনভার্স 2 কে লিখতে পারি নিউটন গুণন এমএস ইনভার্স সমান নিউটন মিটার আলাদা করে লিখি গুণন এস ইনভার্স। আমরা জানি নিউটন মিটার জুল পার সেকেন্ড বা ওয়াট, আমরা জানি জুল পার সেকেন্ড বা ওয়াট। আমরা এর পরবর্তীতে প্রশ্ন ছিল ক্ষমতার একক ও মাত্রা নির্ণয়। আমরা একক নির্ণয় করলাম, এখন জানি মাত্রা, অর্থাৎ আমরা জানি ক্ষমতা সমান ভর গুণন সরণের উপর স্কয়ার ডিভাইডেড বাই সময় কিউব। আমরা জানি রাশির অর্থাৎ যে সকল রাশিকে আমরা একক মাত্রা অর্থাৎ যে সকল রাশির একক মাত্রা নির্ণয় করব সেই সকল রাশির ঠিক একক মাত্রা নির্ণয়ের সমীকরণ পর্যন্ত প্রতিপাদন করতে হবে। তাহলে আমরা জানি ক্ষমতা সমান কাজ বাই সময়, কাজ সমান বল গুণন সরণ, বল সমান ভর গুণন ত্বরণ গুণন সরণ, ত্বরণ সমান বেগ বাই সময়, বেগ সমান সরণ বাই সময়। তাহলে এইভাবে প্রতিপাদন করতে আমরা শেষে জানি ক্ষমতা সমান ভর গুণন সরণের উপর স্কয়ার বাই সময় কিউব। এখানে ভরের মাত্রা আমরা জানি ভরের মাত্রা বড় হাতের এম, সরণের মাত্রা বড় হাতের এল, সময়ের মাত্রা বড় হাতের টি। তাহলে ভর এম গুণন সরণ স্কয়ার এল স্কয়ার ভাগ সময় কিউব টি কিউব সমান এম এল স্কয়ার টি ইনভার্স 3। কারণ আমরা নিয়ম অনুসারে জানি ভাগের পাওয়ার বিয়োগ হয়, আর মাত্রাকে সবসময়ের জন্য থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করাটাই উত্তম। এখানে ক্ষমতাকে পি ও কর্ম দক্ষতাকে ইটা বা মিউ, এই চিহ্নের অপর আরেকটি নাম আছে মিউ বা মাইক্রো, এখানে মিউ দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখন জেনে নেই এই অধ্যায়ের গ নম্বরে গাণিতিক অর্থাৎ প্রয়োগমূলক গাণিতিকের সমস্যা সমাধান করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে, সেই সূত্রগুলো জেনে নেই। এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধানের সূত্র সমূহ: 1 নাম্বার ডব্লিউ সমান এফ এস, 2 নাম্বার ডব্লিউ সমান এফ এস কস থিটা, 3 নাম্বার ই সাব কে বা টি সমান হাফ এম বি স্কয়ার, 4 নাম্বার ই সাব পি বা ভি সমান এম জি এইচ, 5 নাম্বার ই সমান এম সি স্কয়ার, 6 নাম্বার পি সমান ডব্লিউ বাই টি।
7 নাম্বার ইটা সমান পি বাই পি ড্যাশ গুণন 100% এবং 8 নাম্বার ভি সমান হাফ কে এক্স স্কয়ার। জেনে নেই এইখানে প্রতীকগুলোর একক কি। আমরা এখানে ডব্লিউ তে কাজ এবং একক জুল, এফ তে বল এবং একক নিউটন, এস তে দূরত্ব বা সরণ এবং একক মিটার, ভি বা ইসা পি বিভব শক্তি এবং একক জুল, এম সমান ভর এবং একক কেজি, সি শূন্যস্থানে আলোর বেগ এবং একক এমএস ইনভার্স, টি সময় এবং একক সেকেন্ড, ইটা সমান কর্মদক্ষতা এবং একক নেই, কে স্প্রিং ধ্রুবক এবং একক জুল মিটার ইনভার্স, এক্স স্প্রিং সরণ বা দূরত্ব এবং একক মিটার। এখানে আর দুটি হচ্ছে পি হচ্ছে লব্ধ কার্যকর শক্তি বা ক্ষমতা এবং একক হচ্ছে জুল, আরেকটি হচ্ছে পি ড্যাশ, পি ড্যাশ হচ্ছে মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতা এবং একক হচ্ছে জুল, সরি একক হচ্ছে ওয়াট। আমরা জেনে নেই অর্থাৎ এই সূত্র দ্বারাই প্রয়োগকৃত গ নাম্বারে যে গাণিতিকগুলো সমাধান সৃজনশীল প্রশ্নে গ নাম্বার অর্থাৎ প্রয়োগমূলকে যে গাণিতিক সমস্যাগুলো হয়ে থাকে, সমস্যা প্রশ্নে হয়ে থাকে, সেই প্রশ্নগুলোর সমাধান জানার চেষ্টা করি। আমরা 1 নাম্বার 100 মিটার দৌড় প্রতিযোগিতায় 60 কেজি ভরের একজন দৌড়বিদ প্রথম হন। তিনি এতে সময় নেন 12.5 সেকেন্ড। দৌড়ের সময় তার গতি শক্তি কত ছিল? আমাদের প্রথমেই উদ্দীপক দ্বারা বুঝতে হবে কাকে কি দ্বারা প্রকাশ করা হয়, কার একক কি, অর্থাৎ একক দ্বারাই বুঝতে হবে সেই এককটি বুঝাচ্ছে কার মান, কোন রাশির মান। আর প্রশ্নে অ্যান্সার বের করতেছে, প্রশ্ন করেছে কোন রাশির উপর। এখানে বলছে 100 মিটার দৌড় অর্থাৎ মিটার হচ্ছে দূরত্বের একক, সময় দৌড় প্রতিযোগিতায় 60 কেজি অর্থাৎ কেজিতে কিলোগ্রাম, কিলোগ্রাম হচ্ছে ভরের একক, ভরের একক। দৌড়বিদ প্রথম হন, তিনি এতে সময় নেন 12.5 সেকেন্ড অর্থাৎ সময়ের একক সেকেন্ড। সময়কে ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এখানে সময়কে ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। যদি আমরা সময়কে ছোট হাতের টি বাদে বড় হাতের টি দিয়ে থাকি তাহলে সেটা হয়ে যাবে পর্যায়কাল বা ভ্রমণকাল বা বিচরণকাল, এটা হয়ে যাবে। তাহলে আমরা সময়কে ছোট হাতের টি দ্বারা প্রকাশ করি, সময়ের একক সেকেন্ড, তাহলে 12.5 সেকেন্ড সময় নেন। দৌড়ের সময় তার গতিশক্তি কত ছিল? তাহলে আমরা নিয়ম অনুসারে, পদার্থ বিজ্ঞানের নিয়ম অনুসারে প্রথম কাজ যেটি সেটি হচ্ছে খাতার ডান দিকে একটি টান দিয়ে লিখতে হয়। এখানে লিখে আমাদের গাণিতিকে মান ছিল একজন দৌড়বিদ 100 মিটার অর্থাৎ সে 100 মিটার দৌড়ান, তাহলে কি সে দূরত্ব অতিক্রম করে দূরত্ব, তাহলে এখানে এস সমান 100 মিটার। দৌড়বিদের ওজন ছিল 60 কেজি, তাহলে এম তে মাস অর্থাৎ এম সমান 60 কেজি। আমাদের এই জায়গায় লক্ষ্য করতে হবে এই ভর যদি ছোট হাতের বাদ দিয়ে যদি বড় অক্ষরে লিখি তাহলে হয়ে যাবে পৃথিবীর ভর। আর পৃথিবীর ভরের পরিবর্তন হয়, পৃথিবীর ভর হচ্ছে 6 গুণন 10 টু দি পাওয়ার 26, সরি 6 গুণন 10 টু দি পাওয়ার 24 কেজি। তাহলে যদি আমরা ছোট হাতের এম বাদে বড় হাতের এম দিই তাহলে হয়ে যাবে পৃথিবীর ভর। আর এই জায়গায় বলছে একজন দৌড়বিদ, পৃথিবীতেও দৌড়বিদ হতে পারে না, তাহলে আমরা এই জায়গায় এম 60 কেজি। সময়, তার সময় ছিল 12.5 সেকেন্ড, অতএব বলছিল দৌড়ের সময় তার গতি শক্তি কত ছিল, অর্থাৎ দৌড়ের সময় তার গতি শক্তি আমরা জানি
আমরা জানি গতিশক্তি এস হাফ কে সমান হাফ এম ভি স্কয়ার। এখানে এম ভর, ভি হচ্ছে বেগ। তাহলে আবার এই জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে যে সমীকরণে, অর্থাৎ যেই সূত্রের দ্বারা আমরা গাণিতিক বের করব সেই সূত্রের মধ্যে কোন রাশির মান দেওয়া নাই। তাহলে এইখানে ভর এম, ভরের মান দেওয়া আছে 60 কেজি, কিন্তু বেগের মান দেওয়া নেই। তাহলে আমরা সমীকরণটাকে 1 নম্বরে চিহ্নিত করি। আবার বেগ সমান বেগ, ভি সমান এস বাই টি। আমরা এই জায়গায় জানি এস দূরত্ব বা সরণ, টি হচ্ছে সময়। অর্থাৎ আমরা বেগের একক নির্ণয় করতে গিয়ে, অর্থাৎ ক্ষমতার একক নির্ণয় করতে গিয়ে আমরা দেখেছি যে বেগ সমান লিখতে পারি দূরত্ব বা সরণ বাই সময়। তাহলে দূরত্ব বা সরণকে এস দ্বারা প্রকাশ করা হয় এবং সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি বেগ ভি সমান এস বাই টি, এস এর মান 100, টির মান 12.5। এই জায়গায় আমরা যদি মানের সঙ্গে সঙ্গে এককগুলি দেখি, তাহলে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে এককগুলোকে প্রতিপাদন করতে হবে। সে কারণেই অঙ্কের মধ্যে, অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান করার সময় একক লেখার চেয়ে না লেখাটাই উত্তম। কিন্তু অ্যান্সারে আমাদের একক অবশ্যই লিখতেই হবে। তাহলে এখানে এস বাই টি, এস এর মান 100, টির মান 12.5। আমরা ক্যালকুলেশন করে মান পেলাম 8। যেহেতু বেগের একক এম এস ইনভার্স, কারণ আমরা জানি বেগের একক প্রতিপাদন করতে যাই সমীকরণ থেকে প্রতিপাদন করি। তাহলে এস হচ্ছে সরণ, অর্থাৎ সরণের দূরত্ব হচ্ছে মিটার। তাহলে আমরা যদি বসাই মিটার, টি হচ্ছে সময়, সময়ের একক সেকেন্ড, যদি বসাই সেকেন্ড, তাহলে এম এস ইনভার্স অর্থাৎ ভাগের পার বেগ। আমরা বেগের মান পেলাম, গাণিতিকের মধ্যে এম এর মান যা জানি, তাহলে আমরা অতএব 1 নং হতে পাই এস হাফ কে সমান হাফ এম ভি স্কয়ার। এই জায়গায় আমরা হাফ, এম এর মান জানি আমরা 60 গুণন ভির মান পালাম 8 এর উপর স্কয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করি। তাহলে এখানে হাফ এর মান 0.5 গুণন 60 গুণন 8 এর উপর স্কয়ার মানে 8 8 64। আমরা ক্যালকুলেশন করে পাই 1920। যেহেতু আমরা বলছি শক্তির একক জুল, সেহেতু জুল আমাদের লক্ষ্য করতে হবে অ্যান্সারে যেন একক যেন ভুল না যায়। পরবর্তীতে 2 নাম্বার, ভূপৃষ্ঠ থেকে 17.5 মিটার উচ্চতার একটি ছাদ থেকে 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রশি দিয়ে একটি ইট ঝুলিয়ে দেওয়া হলো। ইটটির ভর 2.5 কেজি হলে এর বিভব শক্তি কত হবে? তাহলে আমরা জানি কি ভূপৃষ্ঠ থেকে 17.5 মিটার উচ্চতায়, অর্থাৎ উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে এটা উচ্চতা এইচ এর মান, একটি ছাদ থেকে 50 মিটার দৈর্ঘ্যের একক যেহেতু মিটার, এখানে যাচ্ছে দৈর্ঘ্যের সেন্টিমিটার, 50 সেন্টিমিটার একটি রশি দিয়ে একটি ইট ঝুলিয়ে দেওয়া হলো। ইটটির ভর এম, ছোট হাতের এম, 2.5 কেজি হলে এর বিভব শক্তি। অতএব বিভব শক্তিকে আমরা প্রকাশ করি ভিবা ইসা পি দ্বারা, ইসা পি ইজিক্যাল টু হোয়াট। তাহলে আমরা সমাধানটা চেষ্টা করি। তাহলে আমরা জানি প্রথমে নিয়ম অনুসারে টার্মে এখানে ভর এম সমান 2.5 কেজি, রশির দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। যেহেতু আমরা জানি দৈর্ঘ্যের এস আই বা এম কে এস পদ্ধতিতে একক হচ্ছে মিটার, কিন্তু এই জায়গায় যে এককটি দেওয়া আছে 50 সেন্টিমিটার, এই 50 সেন্টিমিটার হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক, সেন্টিমিটার সিজিএস পদ্ধতি। তাহলে আমরা সেন্টিমিটারকে মিটার করব, কারণ আমরা জানি দৈর্ঘ্যের একক মিটার এসআই বাই এম কে পদ্ধতিতে। আর আমাদের গাণিতিকের সমস্যার সমাধানের এককও বের করতে হয় এসআই বা এমকেস পদ্ধতিতে। তাহলে দৈর্ঘ্যের একক যেহেতু মিটার, সেহেতু আমরা সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করব। আমরা জানি
সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে 50 সেন্টিমিটার 100 দ্বারা ভাগ করে সমান 0.5 মিটার। যেহেতু বলেছে একটি বস্তুকে 17.5 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো, তাহলে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা ছিল দালানের ছাদটি ছিল 17.5 মিটার, কিন্তু বলছে এখানে 17.5 মিটার উচ্চতা থেকে একটি রশি যার দৈর্ঘ্য 50 সেন্টিমিটার বা 0.5 মিটার, তাহলে 0.5 মিটার দৈর্ঘ্যের রশির সঙ্গে বেঁধে ছেড়ে দেওয়া হলো, তাহলে নিশ্চয়ই বস্তুটি ভূপৃষ্ঠকে স্পর্শ করবে না। তারপর গাণিতিকের মধ্যে বলছে বস্তুটির বিভব শক্তি। হ্যাঁ, তাহলে বস্তুটি বিভব শক্তি নির্ণয় করতে যায়, যেহেতু আমরা জানি বিভব শক্তি নির্ণয় করতে হয় নিচ থেকে উপরের দিকে, আর গতি শক্তি নির্ণয় করতে হয় উপর থেকে নিচের দিকে। যেহেতু নিচ থেকে উপরের দিকে বিভব শক্তি নির্ণয় করতে হয়, সেহেতু বস্তুটি ছিল বস্তুটি ছিল উচ্চতা থেকে দালানের ছাদ থেকে 0.5 মিটার নিচে, আর দালানটি ছিল ভূপৃষ্ঠ থেকে 17.5 মিটার উচ্চতা। তাহলে আমরা বস্তুটির উচ্চতা নির্ণয় করতে যে, তাহলে আমাদেরকে দালানের উচ্চতা বিয়োগ রশি যে বস্তুটিকে ঝুলে দেয় তার উচ্চতা বিয়োগ করলে আমরা পেয়ে যাব ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা। তাহলে এখানে 17.5 বিয়োগ 0.5 17.5 মিটার। আমরা জানি যদি অর্থাৎ অভিকর্ষের সংজ্ঞা থেকে আমরা জানি অভিকর্ষ বল এই মহাবিশ্বে যে কোনো দুইটি বস্তুর মধ্যে একটি বস্তু যদি পৃথিবী নিজেই হয় আর অন্য একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকেই অভিকর্ষ বলে। যেহেতু বস্তুটিকে অর্থাৎ ইটটিকে উপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে সে পৃথিবীর আকর্ষণের কারণে নিচের দিকে পড়তেছে। তাহলে এই জায়গায় অর্থাৎ পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকেই অভিকর্ষ বলে। এই ক্ষেত্রে ত্বরণের জায়গা হবে অভিকর্ষ ত্বরণ। আর আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান জানি 9.8 একক ms²। তাহলে আমাদের এ জায়গায় জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান ফিক্সড জানা মান জি সমান 9.8 ms²। অতএব E sub p সমান হোয়াট। আমরা সমাধানে প্রথম করি। আমরা জানি বিভব শক্তি E sub p সমান mgh। এখানে m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, h হচ্ছে বস্তুর উচ্চতা, সমান m এর মান জানি 2.5 কেজি গুণন অভিকর্ষ ত্বরণ g এর মান 9.8 গুণন উচ্চতা h এর মান 17.5 মিটার। আমাদের ক্যালকুলেশন করলে দাঁড়ায় 416 অর্থাৎ 416.5 জুল। যেহেতু আমরা জানি আমরা জানি শক্তি বিভব শক্তির একক জুল। আর পরবর্তী সমাধানের চেষ্টা করি। 3 নাম্বার এখানে দেওয়া আছে 200 MeV কে জুলে প্রকাশ করো। আমাদেরকে বুঝতে হবে এইখানে বলছে MeV, এইখানে বুঝতে হবে M কি E কি V কি। এইখানে আমরা M কে প্রকাশ করি মেগা অর্থাৎ মেগা ইলেকট্রন। M তে মেগা E তে ইলেকট্রন V তে ভোল্ট। আমরা মেগা ইলেকট্রন ভোল্টকে জুলে প্রকাশ করতে গিয়ে প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপের দিকে একটু লক্ষ্য করি। ভৌত রাশি ও পরিমাপের একটি গুণিতক ও উপগুণিতকের ছক একটি ছিল, সেখানে ছিল M তে কি। ওইখানে ছকটির মধ্যে 16টি গুণিতক ও উপগুণিতকের নাম ছিল, অর্থাৎ 16টির মধ্যে প্রথমটা হচ্ছে এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। এই জায়গায় এক্সা, পেটা, টেরা
গিগা মেগা, ওই জায়গায় মেগার মান পাইছি আমরা। অর্থাৎ প্রথমে 200 মেগা ইলেকট্রন ভোল্টকে, মেগাকে ইলেকট্রনে প্রকাশ করতে হবে, ইলেকট্রন ভোল্টকে জুলে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি 1 মেগাওয়াট সমান 10⁶ ওয়াট, অর্থাৎ 1 মেগাওয়াটকে যদি আমরা মেগাওয়াটে প্রকাশ করতে যাই তাহলে 10⁶ দ্বারা গুণ করতে হবে প্রথম অধ্যায়ের শক্তি থেকে, অর্থাৎ এক্সা 10⁻18, পেটা 10⁻15, টেরা 10⁻12, গিগা 10⁻9, মেগা 10⁻6, অর্থাৎ 3 পাওয়ার করে কমতে হয়। এইখানে আমরা জানি এমতে মেগা অর্থাৎ 200 মেগা ইলেকট্রন ভোল্ট, মেগাকে আমরা জানি 1 মেগাওয়াট সমান 10⁻6, বা যা 10-এর উপর জয়টি পাওয়ার থেকে ঠিক 1 নিয়ে ততটাই শূন্য করতে হয়। এই জায়গায় 10⁻6 মানে 1 দিয়ে 6টা শূন্য, তাহলে এ জায়গায় করি 200 মেগা ইলেকট্রন ভোল্ট, আমরা জানি মেগাওয়াট সমান 10⁻6, তাহলে 200 গুণন 10⁻6 দ্বারা ইএমকে আমরা উঠালাম, কারণ 1 মেগাওয়াট সমান 10⁻6 মেগাওয়াট, তাহলে থাকে ইলেকট্রন ভোল্ট। আমরা ইলেকট্রনের চার্জ, আমরা এখানে ইতে ইলেকট্রন, এতে ইতে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ আমরা জানি 1.6 গুণন 10⁻19, অর্থাৎ 10⁻11। এখানে ইলেকট্রন ভোল্ট 1.6 10⁻11, এখানে 3.2 গুণন 10⁻11, সরি 10⁻9, 3.2 গুণন 10⁻11 জুল। এখানে আমরা জানি যেহেতু বলছে জুলে প্রকাশ করো, এখানে আমরা জুলে প্রকাশ করলাম, যেহেতু একক জুল, এখানে আমরা জুলে প্রকাশ করলাম। এর পরবর্তী সমাধানের চেষ্টা করি। 4 নাম্বার, এখানে 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতি শক্তি 1260 জুল হলে তার বেগ কত হবে? এখানে বলছে 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1260 জুল হলে তার বেগ কত হবে? তাহলে এখানে হচ্ছে ভর, আমরা জানি কোন বস্তুর ভরকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে এম সমান 60 কেজি, গতি শক্তি 1260 জুল। তাহলে বলেছে গতি শক্তি, আমরা জানি গতি শক্তিকে ইসাব কে দ্বারা প্রকাশ করা হয়, ইসাব কে সমান 1260 জুল হলে তার বেগ, অর্থাৎ আমরা জানি বেগকে ভি দ্বারা প্রকাশ করা, অর্থাৎ বেগ হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ ভি সমান হোয়াট। সমাধান আমরা জানি যেহেতু এখানে ভি, এখানে আমরা জানি ভি হচ্ছে শেষ বেগ, আমরা শেষ বেগ নির্ণয়ের সমীকরণ জানি, আমরা একটা সমীকরণ জানি ভি সমান এস বাই টি, কিন্তু ওই সমীকরণের দ্বারাই আমরা যদি ভির মান বের করতে যাই তাহলে সমীকরণে আর যে দুইটি রাশি ছিল, অর্থাৎ সরণ আর সময়, তাহলে এই গাণিতিকের মধ্যে সরণ আর সময় একটির মান নেই, তাহলে ওই সমীকরণ আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আমাদেরকে যেহেতু এই সমীকরণের মধ্যে গতি শক্তি মান দেওয়া যায়, তাহলে আমরা জানি গতিশক্তি ইসাব কে সমান হাফ এম ভি স্কয়ার। যেহেতু আমরা নিয়ম অনুসারে জানি কি সমান চিহ্নের একই দিকে রাশির সংখ্যা যদি হয় দুইটি রাশির মধ্যে একটি যদি পূর্ণ সংখ্যা অপরটি যদি ভগ্নাংশ হয়, তাহলে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সবসময় জন্য লবের সঙ্গে গুণ হবে। তাহলে এই জায়গায় হাফ হচ্ছে ভগ্নাংশ, এম ভি স্কয়ার সে পূর্ণ সংখ্যা, তাহলে এম ভি স্কয়ার 1 এর সঙ্গে গুণ হয় এম ভি স্কয়ার, 1 এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যা হয় 0 ব্যতীত, তাহলে এম ভি স্কয়ার বাই 2। তাহলে এই জায়গায় রাশির সংখ্যা দুইটি, অর্থাৎ বিপরীত দিকে আছে দুইটি, বিপরীত দিকে রাশির মধ্যে একটি আছে পূর্ণ সংখ্যা, অপরটি আছে ভগ্নাংশ, তাহলে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের হরের সঙ্গে গুণ হয়। তাহলে এখানে এম ভি স্কয়ার সমান 2 ইসাব কে, অতএব ভি স্কয়ার সমান 2 ইসাব কে, বা ভি সমান 2 ইসাব কে বাই এম এর উপর রুট ওভার। আমরা জানি এখানে বেগের উপর ছিল স্কয়ার, আমরা জানি বর্গকে, অর্থাৎ বর্গকে উঠাতে গেলে বর্গমূল করতে হয়, কারণ বর্গের উপর যদি বর্গ করা যায় তাহলে তার মান বেড়ে যায়। বর্গের উপরে বর্গমূল করলে বর্গমূলে কাটা যায়। এখানে ভি সমান 2 ইসাব কে বাই এম, কারণ
আমরা বেগের মান বের করতেছি সমান, তাহলে আমরা 2 গুণন গতিশক্তি ইসাব কে এর মান জানি আমরা 1260 ভাগ এম এর মান 70, আমাদের ক্যালকুলেশনের দ্বারাই 6 ms ইনভার্স, যেহেতু আমরা বেগের একক জানি ms ইনভার্স। 5 নাম্বার গাণিতিক ছিল একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে 4 গুণন 10⁶ জুল তাপ শক্তি সরবরাহ করায় 2.64 গুণন 10⁶ জুল বিদ্যুৎ শক্তি পাওয়া গেল। কেন্দ্রটির কর্মদক্ষতা কত? তাহলে এখানে বলছে কি একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে 4 গুণন 10⁶ তাপ শক্তি সরবরাহ করায়, তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্রে 4.10⁶ তাপ শক্তি সরবরাহ মানে হচ্ছে প্রদত্ত ক্ষমতা, অর্থাৎ ইঞ্জিনের মধ্যে যেই ক্ষমতাটা সরবরাহ করা থাকে দেয়া থাকে, তাহলে এইখানে তাপ শক্তি সরবরাহ অর্থাৎ প্রদত্ত ক্ষমতা। আমরা জানি প্রদত্ত ক্ষমতাকে পি ড্যাশ দ্বারাই প্রকাশ করা হয়, তাহলে এখানে পি সমান 2.6 গুণন 10⁶ জুল, এখানে বলছে 2.64 অর্থাৎ একটি তাপ বিদ্যুৎ শক্তি পাওয়া গেল। আমরা এই যে বিদ্যুৎ শক্তি পাওয়া গেল এটা হচ্ছে কার্যকর ক্ষমতা, কার্যকর পি সমান 2.6 গুণন 10⁶ জুল, আর যেটা সরবরাহ করা ছিল অর্থাৎ প্রদত্ত ছিল ওইটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, অর্থাৎ প্রদত্ত ক্ষমতা পি ড্যাশ ইজ ইকুয়াল টু 4 গুণন 10⁶ জুল। তাহলে কর্মদক্ষতা আমরা জানি কর্মদক্ষতাকে ইটা বা মিউ দ্বারা প্রকাশ করা হয়, আমাদের বইয়ে সাধারণত ইটা দ্বারাই প্রকাশ করা আছে, তাহলে আমরা কর্মদক্ষতাকে ইটা দ্বারাই প্রকাশ করি। এখানে ইটা সমান হোয়াট, আমরা জানি কর্মদক্ষতা ইটা সমান পি বাই পি ড্যাশ গুণন 100%, অর্থাৎ এইখানে পি হচ্ছে মোট কার্যকর ক্ষমতা, পি ড্যাশ হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, পি গুণন 100 গুণন 100, এখানে 2.6 গুণন 10⁶, আমরা 2.6 গুণন 10⁶ গুণন 100 ডিভাইডেড বাই 4 গুণন 10⁶% সমান ক্যালকুলেশনের দ্বারা আমাদের 60%। যেহেতু বলছে কর্মদক্ষতা কত, সেহেতু আমাদের কর্মদক্ষতাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, যেহেতু কর্মদক্ষতার কোনো একক নেই। আর পরবর্তী গাণিতিক সমাধান করার চেষ্টা করি। 6 নাম্বার 10 কেজি ভরের বস্তুকে কত উচ্চতায় তুললে এর বিভব শক্তি 2450 জুল হবে? বলছে 10 কেজি ভর অর্থাৎ ভরের বস্তু, অর্থাৎ কোন বস্তুর ভর ছোট হাতের এম ইজ ইকুয়াল টু 10 কেজি, কত উচ্চতায় তুললে, কত এই কত দ্বারা বুঝাচ্ছে আমাদেরকে প্রশ্ন, কত উচ্চতায় তুললে এর বিভব শক্তি ইসাব পি 2450 জুল হবে। তাহলে বলছে এখানে কত উচ্চতায়, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু হোয়াট, এখানে উল্লেখ করা আছে বিভব শক্তি। আমরা জানি বিভব শক্তি ইসাব পি সমান mg এইচ। তাহলে এখানে গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের অভিকর্ষ ত্বরণের প্রয়োজন। আমরা জানি অভিকর্ষ ত্বরণ 9.8 ms ইনভার্স 2, আমাদের এটা জানা মান, মুখস্থ মান। এখানে g = 9.8 ms ইনভার্স 2 সমাধান। আমরা জানি বিভব শক্তি ইসাব পি সমান mgh বা mgh সমান পি, বা যেহেতু আমরা উচ্চতাকে বের করতেছি, উচ্চতাকে সমান চিহ্নের সামনে রেখে এখানে ভর অভিকর্ষ ত্বরণ উচ্চতার সঙ্গে গুণ ছিল, গুণ সমান চিহ্নের বিপরীত দিকে হয়ে যায় ভাগ, তাহলে এ সমান ইসাব পি বাই mg মান বসে দেয় সমান ইর মান 2450 ভাগ এম এর মান 10 গুণন অভিকর্ষ ত্বরণ জির মান 9.8, আমাদের ক্যালকুলেশনে আনসার দাঁড়ায় 25 মিটার। আমাদের ক্যালকুলেশনে আনসার দাঁড়ায় 25 মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আমরা আপনাদেরকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।